আমেরিকাতে এখন পুরো দমে গ্রীষ্মকাল, যে কারণে ঘড়ির কাঁটা ৮-এর ঘরে গিয়ে ঠেকলে তবে সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশে তো ৮টা মানে নিশতি রাত, সেখানে আমেরিকাতে ৮টার সময়ও মিয়ে যাওয়া সূর্যকিরণে ঝকঝক করছে চারিপাশ। সূর্যের আলো আর হু হু বাতাস দুটোই এখানে মাত্রাতিরিক্ত। তবুও যেহেতু ৮টা বেজে গিয়েছে, তাই সন্ধে নামার মুহূর্ত এখন। এদিকে দিয়ে ছেলেপেলেরা সব বাস্কেটবল বেসবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে। ঠিক তার বিপরীত দিকে রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। কৃতিক এত দ্রুত আর উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রম করার সময় আশেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যায়। দু একজন তো চোখের আড়াল হওয়ার পরেও তাকিয়ে থাকে বিস্ময়ে। একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকেই, এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে কোনো এক নির্জন এলাকায়। ক্যালিফোর্নিয়াতে এরূপ নির্জন শহরতলির অভাব নেই। উঁচু নিচু পাহাড়ের ভাঁজে এখন এমন অনেক জায়গা আছে যেখানে মাইলের পর মাইল অতিক্রম করে গেলেও কোনো একটা বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা কোনো ফার্ম হাউস, নয়তো নিরবিচ্ছিন্ন কৃষকদের ছোট্ট ছোট্ট কটেজ। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ ওর ফোনটা বন্ধ। ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাতেই। আর এই মুহূর্তে সেই নির্জন পাহাড়ি হাইওয়েটা ধরেই তড়িৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কৃতিক। ওর কপাল জোরে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ। কিছুদিন আগেই সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনচিনিয়ে ব্যথা করছে। তবুও সে সবকিছু বেমালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে কৃতিক, কারণ এই মুহূর্তে ওর মস্তিষ্কের চেয়েও হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ। হরু, হার্টবিট, কোথায় তুই? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু তোর কাছেই তো ফিরে যেতাম। ইভেন হাউ কুড আই লিভ উইদাউট ইউ? দুশ্চিন্তাগ্রস্তদের মতো রাস্তার এদিক ওদিক চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এক মনে বিড়বিড়াচ্ছে কৃতিক। ওর কণ্ঠ রোধ করে আছে এক অযাচিত ব্যর্থতা। ঠিক এমন সময় অ্যাপল খচিত মুঠোফোনটা হুট করে আওয়াজ তুলে বেজে ওঠায় সম্বিত ফিরে পেল কৃতিক। ভ্রম কেটে যেতেই ফোন রিসিভ করে তাড়াহুড়ো এয়ার প্লাগটা কানে লাগিয়ে আস্তে করে কৃতিক বলে ওঠে, হ্যালো। ওই পাশে শুনশান নীরবতা। কৃতিক পুনরায় হ্যালো বলল, এবার আর শান্ত স্বরে নয়, একটু জোরেই। কৃতিক এপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো ক্রন্দনরত অরুর কাইকুই আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে অরু হিচকি তুলে কাঁদছে খুব। তবে ওর গলার স্বরটা ভীষণ অস্পষ্ট, মুখটা বাধা হবে হয়তো। মোবাইলের অপর পাশে অরুকে এভাবে কাঁদতে শুনে অকস্মাৎ হাইওয়ের মাঝখানেই গাড়ির ব্রেক কষল কৃতিক। ওর চক্ষু ছানা বড়া, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কৃতিক বোকাদের মতো অবিশ্বাস্যের সুরে ডেকে উঠল অরুকে। অরু, জান আমার। কৃতিক ডেকে উঠতেই খ্যাক খ্যাক আওয়াজের কৌতুক মিশ্রিত হাসি ভেসে এলো ওপাশ থেকে। ওই বিশ্রী হাসির আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতে চোখ মুখ শক্ত হলে গেল কৃতিকের। সন্দেহিত চোখ আর তার রং পাল্টালো মুহূর্তেই। হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝেই কৃতিকের সমগ্র মুখশ্রী রাগে রক্তিম বর্ণ ধারণ করল। ও তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, হু দ্য হেল আর ইউ ফাকিং অ্যাসহোল? কৃতিকের রণমূর্তি অনেকেরই ভয়ের কারণ। ওর এহেন চেহারা সুরত আর ধারালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয় না কোনো কালেই। অথচ ওপাশের লোকটা কৃতিকের এই গর্জন গায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বলল, গালিটা বাংলাতেই দাও জামাই বাবা জীবন, আমি বাংলাটা বেশ ভালোই বুঝি। লোকটার কথায় ভ্রু কুঞ্চিত হয়ে গেল কৃতিকের। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে, কি চাই? ওরুকে কেন কিডন্যাপ করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচড় লাগলেও আপনার আয়ুষ্কাল ফুরিয়ে দেব আমি। কৃতিকের এহেন কঠিন হুমকির সম্মুখীন হয়েও লোকটার হেলদোল দেখা গেল না মোটেই। সে কিছুটা রহস্যময় কণ্ঠে বলল, এই তো লাইনে এসেছো বাবা জীবন, তোমার বউকে কিচ্ছু করব না, শুধু আমার অ্যাকাউন্টে
$3 মিলিয়ন ট্রান্সফার করো, আর তোমার বউকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাও। নো ওয়ান ইভেন কেয়ার্স। কৃতিকের বুঝে আসছে না বাবা হয়ে মেয়েকে কিভাবে টাকার জন্য কিডন্যাপ করতে পারে মানুষ। তাই ও একটু বিভ্রান্ত গলায় বলে ওঠে। মানে? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, রেজা বলেছিল বড় মেয়েটাকে কিডন্যাপ করতে, সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম বিডিতে। কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির। তার উপর বিয়ে বাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলে, ওয়াহ, আই ওয়াজ স্পিচলেস। ব্যাস, তখনই প্ল্যানটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম। কজ ইউ নো হোয়াট, আমি তোমার মতো বাংলাদেশি ইয়ং বিলিয়নিয়র এর আগে দুটো দেখিনি। যদিও কৃতিক নিজেকে বিলিয়নিয়র দাবি করার একদমই পক্ষপাতী নয়, কারণ এত ধন দৌলত প্রতিপত্তি কিছুই ওর দু হাতে কামানো নয়, সবই পূর্বপুরুষদের অবদান। ও তো কেবল এসবের একমাত্র উত্তরাধিকারী এই যা। কিন্তু এই মুহূর্তে কৃতিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর। এত সব ভাবার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে ওর বাবা মোটেই মেন্টালি স্টেবল নয়, হতে পারে সাইকোপ্যাথ। তাহলে তো দুশ্চিন্তা আরো। কখন আবার ওরকে রাগের বশে আঘাত করে বসে এই পাগল। অনেক কিছু একসঙ্গে ভেবে কৃতিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডস গ্রুপে SOS লিখে টাইপ করে মেসেজ করলো। এরপর সেটাকে পুনরায় আগের জায়গায় রেখে দিল। ওদিকে অনেকক্ষণ ধরে কৃতিকের কোনো সাড়া শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠল, পুলিশের চিন্তা ভুলে যাও বাবা জীবন, চালাকি করার চেষ্টাও করো না, চুপচাপ টাকা ট্রান্সফার করো, নয়তো। থেমে গেল লোকটা। তার কথার সূত্র ধরে কৃতিক বলে উঠল, নয়তো কি? মার্ডার। কথাটা বলে ক্রন্দনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিল সে। অরুর কান্না শুনে কৃতিক এবার হক চকিয়ে উঠল। আচমকা চেঁচিয়ে উঠে বলল, নো নো, ডোন্ট টাচ হার, ডোন্ট। ওকে, আমি ডলার ট্রান্সফার করছি। তার আগে আপনার অ্যাড্রেস দিন, আমি একাই আসবো, আর কেউ নয়। লোকটা কিছুক্ষণ ভাবল, পরক্ষণেই বলল, অ্যাড্রেস পাঠাচ্ছি। বাই এনি চান্স চালাকি করার দুঃসাহসও দেখালে আই সয়ার হাত পায়ের সবগুলো রক কেটে এখানেই ফেলে রেখে যাব মেয়েটাকে। মাইন্ড ইট। ডোন্ট ডেয়ার টু টাচ হার, অ্যাসহোল। লোকটার মুখের ওপর চেঁচিয়ে কথাটা বললেও অরুর বেলায় বরাবরই কৃতিক অপারক, অবুঝ আর নাজেহাল। এবারও তার ব্যতিক্রম নয়। অরুর ক্ষতি হবে সেই শঙ্কায় সত্যি সত্যি কৃতিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টাকাটা ও দেবে। তবুও যদি অরু অক্ষত থাকে, এর চেয়ে স্বস্তির আর কী বা হতে পারে। সেই ভেবেই কৃতিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে। এদিকে জায়ান কৃতিক কল কেটে দিতেই লোকটা একমনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। তার এই বিদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আটকে উঠল অরু। অরুকে আচমকা লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বেঁকিয়ে অরুর চোখের দিকে চাইল। তৎক্ষণাৎ চোখের আতঙ্ক ছড়িয়ে পড়ল অরুর সমগ্র শরীরে। লোকটার চোখে অসহ্য রকম হিংস্রতা, অথচ কথাবার্তার ধরন শান্ত নদীর মতোই ঠান্ডা আর নির্জীব। তার এরকম দুমুখা আচরণে বারংবার আটকে উঠছে অরুর হৃদয়। দেখে মনে হচ্ছে লোকটা চোখ দিয়ে খুন করে ফেলবে ওকে, সে সাথে জ্বালিয়ে দেবে সব কিছু। অরু তখন থেকে ভয়ার্ত দৃষ্টিতে দিকে তাকিয়ে আছে দেখে লোকটা হঠাৎ করে চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাঁড়ালো। লোকটার হঠাৎ এভাবে আগমনে আতঙ্কে থরথরিয়ে কেঁপে উঠল অরু। ওর শিরো দ্বারা অতিক্রম করে গেল হিম শীতল ঠান্ডা স্রোতে। না চাইতেও বেঁধে রাখা মুখ থেকে বেরিয়ে এলো অযাচিত ভয়ার্ত চাপা কান্না। অরুকে এভাবে ভয় পেতে দেখে লোকটার বোধহয় আনন্দই হলো বেশ। সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দ্বিগুণ প্রসারিত করে ফ্যাঁসফেঁসিয়ে শীতল কণ্ঠে বলল, বাবা জীবন টাকা নিয়ে আসছে মামুনি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একই বলে আওড়াতে আওড়াতে অরুকে ম্যানিপুলেট করে আচমকা ছোট্ট সাইজের চাকু বের করে অরুর হাতে একটা টান মেরে দিল লোকটা।
সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর ক্ষতস্থান থেকে। এমতাবস্থায় ভয়, আতঙ্ক আর প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে অরু চিৎকার দিয়ে উঠবে তার আগে ছোট্ট দোচালা কুটিরের বাইরে থেকে অরুর নাম ধরে চিৎকার দিয়ে উঠল অন্য কেউ। অরু, কৃতিকের আওয়াজ শুনতে পেয়ে অরু হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাইকুই করে শব্দ করে উঠল। ওদিকে বাইরের দিকে কারো আওয়াজ শুনে লোকটা শটান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে তার সাথে থাকা অন্য চেলাপেলাদের ইশারা করে বলল অরুর দিকে নজর রাখতে। হাইওয়ে থেকে অনেকটা দূরে শুনশান নিরিবিলি নিরবিচ্ছিন্ন এই জায়গাটা। দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ, আর এখন তো সন্ধে গড়িয়ে রাত প্রায়, তাই চারিপাশ আরও বেশ নিস্তব্ধতায় ছেয়ে আছে। চোখের সামনে বেত আর কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটা ছোট্ট সাইজের কুটির ছাড়া আর কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত অনুপস্থিত। খালি চোখে কিছুই দেখার উপায় নেই, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরে পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করল কৃতিক। এক্সকিউজ মি, কেউ আছেন? কৃতিক এগোতে এগোতেই থমকে গেল, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সুঠাম দেহী বয়োজ্যেষ্ঠ একজন। ষাটোর্ধ্ব এই লোকটাকে এর আগে কখনো না দেখলেও তাকে চিনতে খুব একটা অসুবিধে হলো না কৃতিকের। এক দেখাতেই লোকটাকে চিনে ফেলল ও। সেই সাথে মনে পড়ে গেল তার সকল বায়োডাটা। ইশতিয়াক পাঠান, একজন সাইকো কিলার, তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে একজন। পত্রপত্রিকা আর টিভি চ্যানেলের ক্রিমিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে দেশের বড় বড় মাথাওয়ালা লোকদের কারণে এরা এখনও দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটিও ছুঁতে পারে না। এটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা ভুল কিছু হবে না বোধ করি। কিন্তু এরকম একটা বাজে লোক কী করে অরুর বাবা হলো সেটাই আপাতত ভাবনার বিষয়। আর আজমেরের শেখের মতোই মানুষই বা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেঁধেছিল সেটাও অবশ্য রহস্যই থেকে যায়। ইশতিয়াক পাঠানের আগমনে ভাবনার সুতো ছিঁড়ল কৃতিকের। সম্বিত ফিরে এলো, ওর দৃষ্টি বরাবর এসে হাজির হয় লোকটা। লোকটা ষাটোর্ধ্ব, অথচ তার সুঠাম দেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সব কিছু দেখলে মনে হয় তিনি কোনো অপরাধী নন, বরং সুন্দরী মেয়েদের পছন্দের সুগার ড্যাডি। এই লোককে দেখেই কৃতিক বোধহয় আজ ঠাউর করতে পারল যে অরুর চেহারা কেন এত আকর্ষণীয়। কিন্তু পরক্ষণেই কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো এই ভেবে যে লোকটা অরুকে কিডন্যাপ করেছে, অরুকে কষ্ট দিয়েছে, না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হার্টবিটকে। কৃতিক হাত দুটো মুঠিবদ্ধ রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে লোকটা সামান্য ঠোঁট বাঁকিয়ে গমগমে আওয়াজে বলল, হেয়ার ইজ মানি। লোকটার কথার 2 পয়সা কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছুড়ল কৃতিক। হোয়ার ইজ মাই ওয়াইফ? এভাবে ছক্কা হাঁকানো বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটেই ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার। অগত্যা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তার মুখের কপট হাসিটা। তার বদলে চোয়াল শক্ত করে আঙুল উঁচিয়ে পেছনের কটেজ ইশারা করে বলল, ওখানে। হিতে বিপরীত হতে পারে সেই ভেবে অরুর সন্ধান পাওয়ার পরেও কৃতিক হুড়মুড়িয়ে এগিয়ে গেল না, বরং সময় নিল লোকটার ভাবভঙ্গিমা বুঝে ওঠার জন্য। এবার টাকাটা। লোকটা নিজের অ্যাকাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতে বলল কথাটা। এই মুহূর্তে অরুর সেফটির থেকে আর কিছুই জরুরি হতে পারে না, $3 মিলিয়ন না। সেই ভেবে কৃতিক কার্ডটা হাতে নিয়ে দ্রুত হাতে মোবাইল স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারটা টুকতে টুকতে সন্দিহান গলায় শোধালো। অরু ঠিক আছে তো? লোকটা আবারও ঠোঁট প্রসারিত করে জোকারের মতো হাসলো। কি ভয়ানক যে সেই নীরব হাসি তা বলে বোঝানোর নয়। হাসতে হাসতে আস্তে করে জবাব দিল সে, শি ইজ কমপ্লিটলি ফাইন। কৃতিক কয়েকটা অ্যাকাউন্টের টাকা মিলিয়ে 3 মিলিয়ন ট্রান্সফার করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বহু আগে থেকেই কোম্পানি থেকে একটা মোটা অঙ্কের সম্মানী জমা হতো কৃতিকের অ্যাকাউন্টে।
এতগুলো দিন জিদের বশে তাতে হাত না দিলেও আজ সেগুলোর হাত দিতে একটুও দ্বিধাবোধ করেনি